হ্যালো অ্যান্ড ওয়েলকাম। চলুন শুরু করা যাক আজকের আরেকটি নতুন ভিডিও। আর আজকের ভিডিওর বিষয়বস্তু তো আপনারা জেনেই নিয়েছেন আমাদের থাম্বনেল দেখে, টপ 5 মানি ম্যানেজমেন্ট রুলস। তবে আজকের ভিডিওর মূল বিষয়ে ঢোকার আগে আজকে আমি শুরুতে আপনাদের একটা গল্প বলি। ভারতবর্ষের এক বিখ্যাত মানুষ, ভারতবর্ষের বলতে পারেন বেতাজ বাদশা, কি ছিল না তার? গাড়ি বাড়ি, ऐशो আরাম, একটা মানুষের খুব ভালোভাবে বাঁচার জন্য যা যা দরকার সব ছিল। পরবর্তীতে জাম্প টু আরও 10 বছর পর এমন একটা সময় আসলো যখন তাকে প্রেস কনফারেন্স করে ঘোষণা করতে হলো তিনি ব্যাংকরাপ্ট হয়ে গেছেন। এবার ব্যাংকরাপ্ট মানে বোঝেন আপনি? দেউলিয়া। তিনি দেউলিয়া হয়ে গেছিলেন। বলুন তো কে এই ভদ্রলোক? ইনি হলেন ধীরুভাই আম্বানির সন্তান অনিল আম্বানি। মুকেশ আম্বানিকে আপনারা সবাই চেনেন এবং আমি আশা করি অনিল আম্বানির নামও আপনারা শুনেই থাকবেন। সব ছিল তার, শুধু আমার ধারণা একটা জিনিসই তার ছিল না, সেটা হচ্ছে তার মানি ম্যানেজমেন্ট রুল সম্বন্ধে কোনো ধারণা ছিল না, কোনো জ্ঞান ছিল না। হয়তো সেই জন্যেই আজ কোটিপতি থেকে রোডপতি হয়েছেন তিনি। আমি আশা করব আজকের ভিডিওটি দেখার পর আপনাদের মানি ম্যানেজমেন্ট রুলস সম্বন্ধে একটা সম্যক ধারণা তৈরি হবে এবং আপনারা পরবর্তী সময়ে নিজের অর্থকে সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়াতে পারবেন এবং হ্যাপিলি নিজের লাইফকে লিড করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে ঢুকে পড়া যাক। এবং আমার সঙ্গে একটি খাতা রয়েছে। আসলে কি জানেন তো, আমরা তথ্য সমৃদ্ধ ভিডিও তৈরি করি। তো যেহেতু তথ্য সমৃদ্ধ ভিডিও তৈরি করি, তাই এই জিনিসটাও আমাদের খেয়াল রাখতে হয় যাতে আপনাদের বলার সময় আমাদের কোনো পয়েন্ট মিস না হয়ে যায়। তো সেই জন্য সঙ্গে খাতা আছে, ডোন্ট মাইন্ড ফর দ্যাট। আমি একটু কোনো পয়েন্ট যাতে গুলিয়ে না যায় একটু দেখে নেব মাঝে মধ্যে এবং আপনাদের সঠিক তথ্য ডেলিভারি করব। টপ 5 মানি ম্যানেজমেন্ট রুলস, এর মধ্যে প্রথম পয়েন্ট বা প্রথম মানি ম্যানেজমেন্ট রুল সেটি হলো বাজেটিং। এবার বাজেটিং কাকে বলে এটা তো আপনারা নিশ্চয়ই সবাই জানবেন। যারা জানবেন না তাদের জন্য বলি, আপনারা নিশ্চয়ই এটা শুনেই থাকবেন নিউজে যে প্রত্যেক বছর আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা বাজেট ঘোষণা করে। কি থাকে এই বাজেটে? না, প্রত্যেক বছর আমাদের এই গভর্নমেন্টগুলো নিজেদের রাজস্ব থেকে, কর থেকে, মানে ট্যাক্স থেকে যা রোজগার করে, পরবর্তী বছর অর্থাৎ আগামী বছর তারা কিভাবে সেই অর্থকে স্পেন্ড করবে, বিনিয়োগ করবে বা খরচা করবে, যাই বলুন, তার একটা সম্ভাব্য তালিকা তারা প্রকাশ করে যে তারা কোন খাতে কত টাকা ব্যয় করবে। একইভাবে আমাদের সবার উচিত আমাদের পরিবারের একটা বাজেটিং করা বা আমাদের পারিবারিক খরচের একটা বাজেটিং করা, আই উড রাদার সে। তার মানে কি, ধরুন আপনার মাসিক রোজগার 15,000 টাকা। এখন এই 15,000 টাকা আপনি কোথায় কিভাবে ব্যয় করবেন এটাকে বলা হবে বাজেটিং। তো চলুন খাতা পেন নিয়ে বসে যান এবং এখনই রেডি করুন আপনার ফ্যামিলি বাজেট। তো অ্যাজ পার মাই নলেজ এবং আমার রিসার্চ, বাজেটিংয়ের 5টা পয়েন্ট হয়। তো এই 5টা পয়েন্ট কি কি না, ফিক্সড এক্সপেন্স বা নির্দিষ্ট খরচ, দ্বিতীয় হচ্ছে ভ্যারিয়েবল এক্সপেন্স বা পরিবর্তনশীল খরচ, তৃতীয় হচ্ছে সেভিংস অ্যান্ড ডেট পেমেন্টস, চতুর্থ ইরেগুলার এক্সপেন্স বা অনিয়মিত খরচ এবং পঞ্চম বিবেচনামূলক খরচ বা ডিসক্রিশনারি এক্সপেন্স। এখন যদি আপনাদের জানা থাকে এগুলো কোনটা কি, তাহলে আপনি এখনই নিজের বাজেট বানিয়ে ফেলুন খাতাপত্র নিয়ে বসে, যাতে আপনার এক্সট্রা খরচ না থাকে বা আপনার খরচের একটা হিসেব থাকে। আর যদি আপনি না জানেন তাহলে ওয়েট করুন পরবর্তী ভিডিও আসা অবধি, কারণ এই বাজেটিংয়ের ওপরে একটা ব্রড ভিডিও বা একটা ডেডিকেটেড ভিডিও আমরা আমাদের চ্যানেলে পাবলিশ করব এবং সেই ভিডিও পাবলিশ হয়ে যাওয়ার পর লিঙ্ক থাকবে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে। তো চেক আউট করতে ভুলবেন না, বাজেটিং ওরিয়েন্টেড আমাদের সেই ভিডিওটি। টপ 5 মানি ম্যানেজমেন্ট রুলসের দ্বিতীয় পয়েন্ট সেটা হচ্ছে সেভিং। আপনার রোজগার যাই হোক, আমার মনে হয় একটা সুখী জীবনযাপন করার জন্য এবং সুখী ভবিষ্যৎ যাপনের জন্য প্রত্যেকটা মানুষের একটা সেভিং থাকা দরকার। এখন সেভিং কেন থাকা দরকার? আমি দুটো পয়েন্ট বলবো মেনলি। মনে করুন আপনার পরিবারের কেউ একজন অসুস্থ হয়ে পড়লেন,
বা অথবা আপনি নিজেই অসুস্থ হয়ে পড়লেন এবং এমনভাবে অসুস্থ হলেন পরবর্তী 6-8 মাস আর কোনো কাজ করতে পারলেন না। তো পরবর্তী 6-8 মাস আপনি যদি কোনো কাজ না করতে পারেন এবং আপনি যদি আপনার পরিবারের একমাত্র আর্নিং মেম্বার হন, তাহলে সেই 6-8 মাস, যে 6-8 মাস আপনি কাজ করতে পারবেন না, তখন আপনার সংসার চলবে কিভাবে? সেই 6-8 মাস আপনার সংসার চলুক সেটা অন্য ব্যাপার, আপনার ট্রিটমেন্ট চলবে কিভাবে? তো সেই সব কারণের কথা ভেবে আমাদের উচিত প্রত্যেক মাসের আমাদের একটি রোজগার যেটা, সেখান থেকে একটা অর্থ সেভিং করা। এছাড়াও আর একটা পয়েন্ট আমি আপনাকে বলতে পারি সেভিং ওরিয়েন্টেড, সেটা হচ্ছে আমাদের মেহনত করার একটা বয়স হয়। ধরুন সাধারণত গভর্নমেন্টের বেঁধে দেওয়া মাপ যদি আমি ধরি, তাহলে সেই অনুযায়ী মোটামুটি একটি মানুষ 60 বছর বয়স অবধি কাজ করার মতো ক্যাপেবল থাকে। তো 60 বছর বয়স আপনার হয়ে যাওয়ার পর আপনি তো সেই কাজ করার মতো সেইভাবে ক্যাপেবল থাকবেন না, আপনার বয়স হয়ে যাবে। তো তখন আপনার চলবে কিভাবে? তখন আপনার এই 60 বছরের আগে অবধি, বয়স অবধি আপনার করে রাখা সেভিং থেকেই আপনার চলবে, আপনার সংসার চলবে, আপনার ভবিষ্যৎ চলবে। তো এই কথাগুলো মাথায় রেখে আমাদের সেভিং অবশ্যই করা উচিত। টপ 5 মানি ম্যানেজমেন্ট রুলসের তৃতীয় পয়েন্ট, সেটি হলো অ্যাভয়েড ডেপ্ট। এবার কেন আমাদের ডেপ্ট অ্যাভয়েড করা উচিত, কেন ধার অ্যাভয়েড করা উচিত? এখন একটা ট্রেন্ড চলছে, ধরুন আমার কোনো একটি জিনিস পছন্দ, ওকে, তো বর্তমানে এটা দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষই সেই নির্দিষ্ট জিনিসটি কেনার জন্য, নিজের শখ পূরণের জন্য ইএমআইয়ের একটা সাহায্য নিচ্ছেন। ইজি মান্থলি ইনস্টলমেন্টের থ্রুতে, যে কোনো ফাইন্যান্সের থ্রুতে এই সাহায্যটি নিচ্ছেন। আচ্ছা, আপনারা নিশ্চয়ই এটা জানেন যে উক্ত জিনিসটির যা দাম, ধরুন আপনার একটি ফ্রিজ কেনার দরকার বা একটি এসি কেনার দরকার, রাদার আই উড সে, এই গরমে একটা এসি কেনার দরকার, কিন্তু এই মুহূর্তে আপনার পকেটে এসি কেনার মতো সামর্থ্য নেই, পয়সা নেই। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি ইএমআইতে যাবেন এবং সেখান থেকে একটি এসি কিনবেন, এবং যে এসিটা আপনি 40,000 টাকায় কিনতে পারতেন, যেহেতু আপনি ইজি মান্থলি ইনস্টলমেন্টের মাধ্যমে যাচ্ছেন, তাই আপনাকে সেই 40,000 টাকার এসির জন্য 45,000 টাকা বিয়ার করতে হবে আগামী 1 বছর ধরে, ভেঙে ভেঙে ইনস্টলমেন্টে। কিন্তু এই যে এক্সট্রা 5,000 টাকা আপনার গেল, এইটার জন্য টেনশন কাজ করবে আপনার, এটা চিন্তা তো কাজ করেই। আর মনে করুন আপনি ইনস্টলমেন্টে একটি জিনিস কিনলেন এবং তার পরবর্তী 2-4 দিন পরে গিয়ে জানতে পারলেন আপনি যে কোম্পানিতে চাকরি করতেন সে চাকরিটি আর নেই, কোম্পানি থেকে আপনাকে স্যাক করা হয়েছে, বা যে কোনো কারণেই হোক আপনি যেখানে আপনার অর্থ উপার্জনের যে জায়গাটি ছিল সেই জায়গাটি বন্ধ হয়ে গেছে। তো এমতো যদি অবস্থা হয়, সেক্ষেত্রে আপনার মান্থলি ইনস্টলমেন্ট আপনি কিভাবে চালাবেন ভেবে দেখুন। আর আমি ধরে নিচ্ছি এটা যদি নাও হয়, তাহলেও প্রত্যেক মাসে অ্যাকাউন্টে একটি টাকা ম্যানেজ করে রাখা, যাতে সেই মাসে একটি নির্দিষ্ট ডেটে গিয়ে অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা কেটে যাবে, এটাও একটা যথেষ্ট হেডেকের ব্যাপার। তো এই সব কারণগুলোর জন্য আমার মনে হয় ধার করে জিনিস না কেনাই ভালো। এর জন্য না আপনি বাজেটিংয়ের জন্য আলাদা করে সেভ করতে পারেন। আমার বাজেটিংয়ের মধ্যে একটি নির্দিষ্ট পয়েন্ট ছিল, সেটি হচ্ছে ইরেগুলার এক্সপেন্স। এই ইরেগুলার এক্সপেন্সের মধ্যে এই আপনার এই যে জিনিসপত্রগুলো আপনি কিনতে চান, আপনার শখ যেগুলো, ধরুন একটি ফ্রিজ আপনি বাড়ির প্রয়োজনে কিনলেন, অথবা আপনার একটি রয়্যাল এনফিল্ডের শখ রয়েছে, যেমন আমারও আছে, তো আপনার একটি রয়্যাল এনফিল্ডের শখ রয়েছে, আপনি সেটা একটা টাইমের পরে গিয়ে কিনবেন। তো তার জন্য আপনি পয়সা জমাবেন ওই ইরেগুলার এক্সপেন্স খাতের মধ্যে, বাজেটিংয়ের ইরেগুলার এক্সপেন্স খাতের মধ্যে। আমি আবার আপনাকে বলছি, যদি বাজেটিং সম্বন্ধে আপনি ব্রডলি আরও ডিটেলসে জানতে চান, আমাদের এই চ্যানেলেই কিছুদিনের মধ্যেই বাজেটিং নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আমরা আনছি, দেখতে ভুলবেন না। আরও ডিটেলসে আলোচনা করব বাজেটিং নিয়ে সেখানে। তো চলুন আমাদের টপ 5 মানি ম্যানেজমেন্ট রুলসের নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। তো ইনভেস্টমেন্ট কাকে বলে আমরা সবাই জানি, আশা করি এই বিষয়ের এলাবোরেট করার আমার দরকার নেই। এখন আমি 2টো পয়েন্ট বলবো ইনভেস্টমেন্ট নিয়ে। সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ বর্তমানে ইনভেস্ট যারা করছেন,
বা আফটার কোভিড যাদের মনে হয়েছে ইনভেস্ট করার দরকার এবং স্টক মার্কেট হাইপ এসছে বা আপনার স্টকে ইনভেস্ট করার মানুষের মধ্যে টেন্ডেন্সি এসছে। কখনোই কেউ করতেন না এরকম না, অনেকেই করতেন, কিন্তু এত পরিমাণে মানুষ যারা স্টক মার্কেটে ইনভেস্ট করছেন বর্তমানে, এত পরিমাণে মানুষও লকডাউনের আগে ইনভেস্টমেন্টটা করতেন না। এবং এই টেন্ডেন্সি বা এই ট্রেন্ড আসার পরে অনেকের তো মনে হয় রাতারাতি পয়সা ডবল হয়ে যায় স্টক মার্কেটে ইনভেস্ট করলে। এরকমটা মোটেই নয়। যারা স্টক মার্কেট নিয়ে ঘাটাঘাটি করেন, যারা এক্সপার্ট, তাদের সঙ্গে কথা বললে আপনারা বুঝতে পারবেন এটা মোটেই নয় যে স্টক মার্কেটে ইনভেস্ট করলে রাতারাতি পয়সা ডবল হয়ে যায়, এটা নয়। যদি আপনার মাথাতেও এরকম কোনো ধ্যান ধারণা থেকে থাকে সেটাকে সরিয়ে ফেলুন। ওকে, তো এইবার এই ট্রেন্ড আসার পরে মানুষ নিজের যেটুকু ক্ষমতা, প্রত্যেক মাসে যেটুকু পয়সা তিনি সেভিং করতে পারেন সে সবটাই তিনি ইনভেস্ট করছেন স্টক মার্কেটে বা এসআইপিতে, মানে আইদার স্টক মার্কেট বা আপনার সিম্পল ইনভেস্টমেন্ট প্ল্যান মানে মিউচুয়াল ফান্ডে, তারাও স্টক মার্কেটেই তাদের পয়সা বিনিয়োগ করে, যে মিউচুয়াল ফান্ড সংস্থাগুলো। টোটাল রোজগারের সেই পয়সাটুকু যেটুকু তিনি সেভ করতে পারতেন টোটালটা ওইখানে ঢেলে দেওয়া স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে, আমার মনে হয় এটা বোকামি। আপনার টোটাল যা রোজগার এবং তার থেকে যে পরিমাণ আপনি অর্থ সেভিং করতে পারবেন, আমার মনে হয় তার মোটামুটি 60% আপনার এমন খাতে বিনিয়োগ করা উচিত যে খাতগুলো অ্যাসিওর্ড, মানে আপনি জানেন এইসব খাত থেকে আমার পয়সা আগামী 10 বছর পরে এত গুণ বা এত গুণ হবেই, তার রিটেন প্রুফড আছে। বা আপনার ধরুন প্রত্যেক মাসে কথার কথা আপনি 20,000 টাকা করে সেভ করছেন, তার 60% টাকা মোটামুটি আপনার বিনিয়োগ করা উচিত, মানে 12,000 টাকা আপনার বিনিয়োগ করা উচিত এমন খাতে যেখান থেকে সেটা পরবর্তীতে একটা নির্দিষ্ট সময়ের পরে 3 গুণ বা 4 গুণ বা 2 গুণ যাই হোক, এটা আপনার কাছে রিটেন প্রুফ থাকবে। অথবা আপনি জায়গাতেও বিনিয়োগ করতে পারেন, কোনো জমি কেনার জন্য আপনি খরচা করতে পারেন সেই টাকাটি 60%। বাকি 40% আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটে ডাইরেক্ট কোনো ব্রোকারের থ্রুতে বিনিয়োগ করুন। কারণ বর্তমানে এই সময়টা স্টক মার্কেটে বিনিয়োগ করার খুব ভালো সময়, আপনার অবশ্যই করা উচিত। তো এই গেল আমাদের ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড আলোচনা। এই বিষয়েও ডিটেলড ভিডিও আনবো এরপরে সময়ের সঙ্গে সঙ্গে। আরও কীভাবে ইনভেস্টমেন্ট করলে আপনি গ্রো করতে পারবেন অনেক তাড়াতাড়ি, এই বিষয়েও ভিডিও আসবে। অবশ্যই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন চেক আউট করতে ভুলবেন না। ভিডিও আসলেই তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। টপ 5 মানি ম্যানেজমেন্টের রুলসের লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে সেট ফাইন্যান্সিয়াল গোলস। অর্থাৎ আপনার আর্থিক লক্ষ্যকে আপনাকে সেট করতে হবে যে আপনি ফাইন্যান্সিয়ালি একটা নির্দিষ্ট সময় পর কোন জায়গায় পৌঁছতে চান। একটা কথা আছে জানেন তো, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা উচিত না, এরকম একটি প্রবাদ আমাদের মধ্যে খুব চলে বাঙালিদের মধ্যে। তো এই কথাটা যেমন আছে তেমন এটাও সত্যি কথা, লাখ টাকার স্বপ্ন আপনি না দেখলে ছেঁড়া কাঁথা থেকে 5 স্টার হোটেলের বেডে আপনি শুতে পারবেন না, সেই কম্বলটা আপনি ব্যবহার করতে পারবেন না। তো এবার শুধু স্বপ্ন দেখলেই হবে না, আপনাকে একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা আপনার সেট করতে হবে এবং সেটা অবভিয়াসলি প্রপার প্ল্যান করে। মানে এমন নয় যে আপনি এমন একটা প্ল্যান সেট করলেন যেটাই আপনি কখনো রিচই করতে পারবেন না, সেটা সম্ভবই নয়। সেট এমনভাবে করুন যেটা আপনি খুব অল্প সময়ে আপনি রিচ করতে পারেন, বা আপনার এত বড় প্ল্যানটাকে ভেঙে ভেঙে করুন, পার্টে করুন, যাতে খুব সহজে খুব অল্প সময় সেটাকে রিচ করতে পারেন। সেটা রিচ করার পরে আবার একটা করে প্ল্যান করুন। এইভাবে ফাইন্যান্সিয়াল গোল সেট করুন। যেমন ধরুন বর্তমানে আপনার সেভিং 5 লক্ষ টাকা, আপনি একটা ফাইন্যান্সিয়াল গোল সেট করুন যে আগামী 5 বছরের মধ্যে এই 5 লক্ষ টাকাকে বাড়িয়ে আমি 8 লক্ষ টাকা করব, বা 5 লক্ষ টাকাকে বাড়িয়ে আমি 7 লক্ষ টাকা করব। ওকে, তো এইবার আপনাকে ভাবতে হবে, এবং এটা তখনই সম্ভব যখন আপনি ফাইন্যান্সিয়াল গোল সেট করবেন। আপনাকে ভাবতে হবে যে এটা কীভাবে করা সম্ভব। ধরুন আপনি একটি চাকরি করেন কোনো একটি কোম্পানিতে বা গভর্নমেন্টের আন্ডারে আপনি একটা চাকরি করেন। তো একটি চাকরি করতে করতে
আপনার পক্ষে ডেডিকেটেডলি আর একটি বিজনেসে ইনভেস্ট করা সম্ভব নয়, বা আপনি আপনার ফুল টাইম একটা বিজনেসে দিতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে ভেবে দেখতে হবে এমন কোনো বিজনেস আছে কি না যেখানে আপনি ফুল টাইম ইনভেস্ট না করেও আপনি শুধু বিনিয়োগ করে এবং সামান্য কিছু সময় ব্যয় করে সেখান থেকে একটা রিটার্ন আপনার প্রত্যেক মাসে আসতে পারে। এটা নিয়ে আপনার রিসার্চ করা উচিত। আপনার দেখা উচিত এমন কোন কোন গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট স্কিম চলছে যেখানে আপনি ইনভেস্ট করলে সেই টাকা 5 বছর বা 10 বছরের মধ্যে ডাবল হয়ে যাবে বা 3 গুণ হবে। এরকম প্রচুর স্কিম রয়েছে যেখানে আপনি 10 বছরের জন্য টাকা ইনভেস্ট করলে সেটা 2.5 গুণ হয়। আমি জানি সেটা 2.5 গুণ হয়, এবং তার এগেনস্টে তারা রিটেন প্রুফও দেয়। আপনার কাছে রিটেন ডকুমেন্ট থাকবে, তারা আপনাকে ডকুমেন্ট দিয়ে দেবে যে আপনি আমাদের কাছে যে ইনভেস্ট করছেন এটা 10 বছর পর এত গুণ আমরা করে দেব। কিভাবে করে? তারাও কোনো ব্যবসায় ইনভেস্ট করে বা তারাও স্টক মার্কেটে ইনভেস্ট করে, এবং তাদের একটা এক্সপার্টাইজ টিম রয়েছে যারা জানে কিভাবে, কোথায়, কখন ইনভেস্ট করলে সে টাকাটা বাড়ানো সম্ভব, যেটা আপনি জানেন না হয়তো। তো এইভাবে ফাইন্যান্সিয়াল একটা গোল সেট করুন এবং গ্রো করুন। আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আপনার টাকা খুব স্পিডে বাড়বে। আজকের আলোচনা এই অবধি। আশা করি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। তো যদি আপনাদের আজকের আলোচনা ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। এবং যেমন বললাম, যদি ভালো লেগে থাকে আপনার বন্ধু বান্ধবের সঙ্গেও এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করতে ভুলবেন না। তাদেরও এই বিষয়ে নলেজ থাকা উচিত বলে আমার মনে হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আরেকটি ভিডিও আসা অবধি মোটিভেটেড থাকুন।